बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আজকে আমি দেখো বীজগাণিতিক রাশি অনুশীলনী তোমার 3.5 দেখো এই 3.5 বীজগাণিতিক রাশি গতকালকে আমরা তোমার 1 থেকে তোমার পাঠ্যবইয়ের 72 পৃষ্ঠা পেজ নাম্বার হচ্ছে 72, 1 থেকে আমরা 13 নম্বর পর্যন্ত শর্ট প্রশ্নগুলো যেগুলি মানে এসএসসি পরীক্ষার বোর্ডে ওএমআর শিটে লাগানোর জন্য খুবই উপকারী সেটি আমরা নিয়ে আলোচনা করেছিলাম এবং প্রত্যেকটা ওদের দেখাশোনা আমরা করেছি। আজকে দেখো তাহলে আমরা 14 নম্বর করি যে প্রশ্নটা হলো এরকম, কয়েকটি কাজ দিনে করে 14 নম্বর প্রশ্নটা হলো দেখো যে ক একটি কাজ পি দিনে করে এবং খ 2 দিনে করে এবং খ 2 দিনে করে তারা একটি কাজ আরম্ভ করে। তারা একটি কাজ আরম্ভ করে এবং কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে গেল এবং কয়েকদিন পর ক কাজটি সমাপ্ত রেখে চলে গেল। কয়েকদিন পরে ও কাজটি অসমাপ্ত রেখে চলে গেল, বাকি কাজটি 8 দিনে শেষ করে। বাকি কাজটুকু খ 8 দিনে শেষ করে কাজটি কতদিন শেষ হয়েছিল? কাজটি কত দিনে শেষ হয়েছিল এটি হলো আমার জানার বিষয়। তাহলে বলা হচ্ছে যে কাজটি কতদিন শেষ হয়েছিল। এখানে ডাকটি হচ্ছে তোমরা দেখো যে 14 নম্বর ক একটি কাজ পি দিনে করে এবং খ 2 দিনে করে তারা একটি কাজ আরম্ভ করে এবং কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে গেল। বাকি কাজটুকু খ 8 দিনে শেষ করে। বাকি কাজটুকু খ তোমার বাকি কাজটুকু খ 8 দিনে শেষ করে কাজটি কতদিনে শেষ হয়েছিল। তাহলে আমার জিজ্ঞাসা হচ্ছে কাজটি কতদিনে শেষ হয়েছিল। অঙ্কটি কিন্তু একটি জটিল অঙ্ক, কাজেই তোমরা দেখো যে এটি সহজভাবে সমাধান করা যায় কিনা তার জন্য আমরা এখানে
চেষ্টা করছি, তাহলে তোমরা একটু দেখো যে কাজটি দড়ি আমার জিজ্ঞাসা হচ্ছে কত দিনে শেষ হয়েছিল। এখানে কাজটি দেখো তোমরা সবাই যে কাজটি কত দিনে শেষ হয়েছিল, তাহলে আমরা দড়ি বা মনে করি সমাধান দেখো, সমাধান দেখো যে দড়ি কাজটি শেষ হতে সময় লেগে কাজটি শেষ হতে সময় লেগেছিল কি দিন, কতদিন কাজটি শেষ হতে, কাজটি কতদিন এসেছে, তাহলে মনে করি দড়ি কাজটি শেষ হতে সময় লেগেছিল কি দিন। তাহলে আমরা অঙ্কটি সাজাই দেখো, আমরা এটি অত্যন্ত সহজ ভাষায় সমাধান করার চেষ্টা করছি। যে যদি কাজটি শেষ হতে মোট সময় লেগেছিল, দড়ি কাজটি শেষ হতে সময় লেগেছিল টি দিন, তাহলে টি দিন যদি মোট সময় হয় তাহলে কাজ করেছিল, কিন্তু বলা হচ্ছে তাকে যে বাকি কাজগুলো আর দিনে শেষ করি, তাহলে বাকি কাজগুলো আর দিনে শেষ করতে, ক্ষয়ের কাজগুলো যদি মোট সময় লেগেছিল টি দিন এখান থেকে বাদ দেওয়া হয়, তাহলে ক আর খ, তাহলে ক যে সময়টার মধ্যে কাজ করেছিল, যদি আর খ যে বাকি কাজ আর দিনে শেষ করছে সেটুকু যদি বাদ দেই টি থেকে, তাহলে ক কাজ করেছিল এই সময়ের মধ্যে। সুতরাং ক দেখো কাজ করেছিল, আমরা যদি মোট সময় টি থেকে বাদ দিই এত দিন পর্যন্ত এই ক খ একসাথে কাজ করছিল, তাহলে টি মাইনাস আর দিন পর্যন্ত, দেখো এই এত দিন পর্যন্ত সে কয়ের সাথে কাজ করেছিল। তাহলে আমরা এখন সাজিয়ে নিই এখন, সুতরাং ক পি দিনে করতে পারে ধরো এক কাজ, তাহলে ক যদি পি দিনে করতে পারে এক কাজ, সুতরাং ক এক দিনে করতে পারে কতটুকু, 1/p এত অংশ কাজ, এত কাজ, বা p ভাবে এত অংশ কাজ। সুতরাং ক টি মাইনাস আর দিনের কথাটি করতে পারে সেরকম আমরা বের করে নিই। তাহলে দেখো পি বাই টি মাইনাস আর দিনে করে এত অংশ কাজ। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। তাহলে আমরা দেখি যে কয়ের কাজটুকু আমরা বের করলাম। তাহলে এখন আমরা দেখি যে ক যদি পি দিনে করতে পারে এক কাজ, কয়েক দিনে করে কোন কাজে বা টি মাইনাস আর দিনে করতে পারে এত অংশ কাজ। তাহলে কয়েক কাজ বের করলাম। আবার আমরা যদি দেখো খ হলো 2p দিনে দেখো লেখা যে তোমার
যে খ টুপি দিনে করে একটি কাজ, খ টুপি দিনে করতে পারে এক কাজ। দেখো অতএব খ একদিনে করতে পারে টুপি ভাগে এক কাজ। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। কিন্তু ক এবং খ, ক কাজ করেছিল এতদিন আর মোট সময় লেগেছিল 3 দিন, যেহেতু তাহলে খ তো প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ 3 দিন পর্যন্ত সমস্ত কাজে সে জড়িত ছিল। তাহলে দেখি যে 3 দিনে খ কতটুকু কাজ করতে পেরেছিল। তোমরা বের করো যে 3 দিন পর্যন্ত খ কতটুকু কাজ করতে পারে, এতটুকু কাজ সে করতে পারে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা দেখব যে দুইজনে মিলে অর্থাৎ ক খ দুইজনে মিলে যে কাজটি করেছিল সেটিকে আমরা যদি সমীকরণ আকারে সাজাই, তাহলে দেখো প্রশ্ন মতে এখন আমরা যদি সাজাই সমীকরণ আকারে সাজালে কয়ে কাজ করেছিল পি ভাগের, দেখো টি মাইনাস আর যোগ ক্ষয়ে কাজ করেছিল 2p ভাগের টি, সুতরাং 1। দুইজনে মিলে যেহেতু একই কাজ করে তাই দুইজন কাজের অংশ যোগ করে আমরা 1 লিখতে পারি। দুজনে মিলেই তো একই কাজ করেছিল, তাই না? তাই আমরা সমীকরণ আকারে যখন সাজালাম দুইজনের কাজের সমষ্টি সমান 1 লিখছি। আশা করি তোমরা এটুকু। এখন আমরা এখানে লসাগু করব। তাহলে লসাগু হবে 2p, 2p কে ভাগ করো p যায়, তাহলে 2 ইনটু পরের অংশ অর্থাৎ t মাইনাস r। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। t মাইনাস r প্লাস 2p ইন ভাগ দিলে 1, আমরা t যোগ করি, গুণ করলে 1। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এখানে সরল করলাম। দেখো এখানে আমরা দেখি যে p গুণ করলে 2t মাইনাস 2r যোগ t ইকুয়াল টু 1। আশা করি তোমরা সরল বুঝতে পেরেছো। এখন আমরা যদি লিখি 2t মাইনাস 2r 2t যোগ করলে 2t আর t, তাহলে হবে 3t ইকুয়াল টু 1, 2r গুণ দিলে 2p। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এখন বা যদি দেই তাহলে 3t ইকুয়াল টু আমরা লিখতে পারি 2p মাইনাস ওদিকে গেলে হবে প্লাস 2r। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এবং 3t ইকুয়াল টু আমরা যদি 2 কমন নেই তাহলে p প্লাস দেখো r, বা আমরা যদি t এর মান বের করতে চাই তাহলে দেখো t এর সাথে আছে কত, বা 2/3। তাহলে আমরা লিখতে পারি যে p প্লাস r এত দিন, অর্থাৎ t কিন্তু আমরা পেলাম যে p প্লাস r 2/3। কিন্তু আশা করি যে তোমরা বুঝতে পেরেছ। অর্থাৎ কাজটি শেষ হতে সময় লেগেছিল 2/3 দিন। এত দিন সময় লেগেছিল। এখানেই তোমার আনসার শেষ দিতে পারো, অথবা তুমি সাজিয়ে লিখতে পারো যে কাজটি শেষ হতে সময় লেগেছিল 2/3 t প্লাস r এত দিন।
অর্থাৎ আমরা উত্তরটি এখানেও লিখতে পারি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। অঙ্কটি আমি অত্যন্ত সহজ এবং বাসায় করার চেষ্টা করেছি। এটি আশা করি তোমরা সকল শিক্ষার্থী বা ছাত্রছাত্রীরা যদি নিয়মিত চর্চা করে তাহলে অবশ্যই অঙ্কটি ভালো লাগবে, এবং যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। এখন আমরা দেখো এটি আমরা মুছে নিতে পারি, এবং এই কাজটি অর্থাৎ সমাধানের মাধ্যমে করলে দেখা যায় সহজ। তাই আমি আজকে এই সমাধানের মাধ্যমে 14 নম্বর অঙ্কটি করেছি। এখন আমি করব যেটি তোমার দেখো 15 নম্বর অঙ্কটি তোমরা এইবার দেখে নিতে পারো। দেখো তাহলে আমরা যাই, চলো 15 নম্বর অঙ্কটিতে এটি তুমি মুছে নিতে পারো। তাহলে আমরা এবার চলে যাচ্ছি দেখো 15 নম্বর অঙ্কে। আশা করি তোমরা এটি কিন্তু বুঝতে পেরেছ। এবার আমরা যাব তোমার 15 নম্বর অঙ্কে। তাহলে দেখো বীজগাণিতিক রাশি অনুশীলনী আমার এবারে একটি মুছে নাও। দেখো আমরা এইটুকু মুছে নিলাম। এখন দেখো অনুশীলনী 3.5 আমরা 15 নম্বর অঙ্কটি দেখো এখানে 15 নম্বরে আছে। ডাকতে হবে যে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে, দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনই করতে পারে। 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে। পরিশ্রম করে 7 দিনই করতে পারে। দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে পারে? দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জন 6 দিন কাজটি করতে পারবে। পরিশ্রম করে 14 জন লোক ওই কাজটি করতে পারবে। এখন সমাধান দেখো যে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনই করতে পারে। দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জন লোক ওই কাজটি করতে পারবে। তাহলে তোমরা দেখো যে এখানে সমাধান
যদি সাজাই, দেখো সমাধানটি হচ্ছে যে কাজটি দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জনে, তাহলে কাজটি আমরা সমাধান করি। দেখো কাজটি 10 জন লোকের, কাজটি 10 জন লোকে 7 দিনে করতে পারে 6 ঘন্টায় পরিশ্রম করে। 6 ঘন্টা পরিশ্রম, এগুলি সাধারণত শর্ট প্রশ্ন আকারে আসতে পারে তোমার। দেখো কাজটি একজন লোকে একদিনে করতে গেলে তাহলে কত সময় লাগবে? একজনে যখন একদিনে করবে তখন সময় কিন্তু তোমার বেশি লাগবে, তাই এটি হবে, তুমি লিখতে পারো 10 গুণন 7 গুণন 6 ঘন্টায় পরিশ্রম করে। তাহলে আবার ডাকে বলা হচ্ছে, দেখো যে 14 জনে 6 দিনে কাজটি করতে পারবে। কত ঘন্টা পরিশ্রম করে? 14 জনে লোকে 6 দিনে করতে পারবে, তাহলে কম সময় দরকার, ভাগ হবে এখানে তোমরা 6 বা 14 গুণন 6 নিচে কাটাকাটি করো, এখানে কাটলে 6 6 কাটা, 7 কাটলে 7 14, 2 কাটলে 5, অর্থাৎ সময় হচ্ছে তোমার 5 ঘন্টা। তাহলে উত্তরটি হবে যে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে? উত্তর হলো 5 ঘন্টা পরিশ্রম করে 14 জন লোক 6 দিনে এই কাজটি সমাপ্ত করতে পারবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখন মিতা একটি কাজ, দেখো 16 নম্বরে, এটিও হচ্ছে শর্ট প্রশ্ন, একেবারে ছোট্ট প্রশ্ন। তাহলে তোমরা দেখো এখানে বলা হচ্ছে যে মিতা একটি কাজ 10 দিনে করতে পারে, রিতা সে কাজ 15 দিনে করতে পারে। তারা একত্রে কাজ কত দিনে কাজটি শেষ করতে পারবে? কত দিনে কাজটি শেষ করতে পারবে? তাহলে কোনগুলি কাজটি শেষ করতে সময় লেগে ছিল 10 ধরে নিতে পারবো। আমরা এটি যদি মুছে নিই, তাহলে দেখো আমরা এটি মুছে নিই এবং 16 নম্বর অঙ্কটির সমাধান করার চেষ্টা করছি। দেখো এখন আমরা 16 নম্বর অঙ্কটি করার জন্য যাচ্ছি। দেখো যে 16 নম্বরে আছে, ডাকটি দেখবে যে মিতা একটি কাজ 10 দিন করতে পারে। মিতা একটি কাজ 10 দিনে করতে পারে। রিতা সে কাজ 15 দিনে করতে পারে। রিতা সে কাজ 15 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি
একত্রে কতদিনে কাজটি শেষ করতে পারবে? তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে? দেখো এখানে সমাধান যে মিতা একটি কাজ 10 দিনে করতে পারে, রিতা সেই কাজ 15 দিনে করতে পারে। তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে? তাহলে আমরা ধরে নিই সমাধান দড়ি কাজটি শেষ করতে সময় লেগেছিল, x অথবা t এত ঘন্টা, এতদিন, x দিন। তাহলে কাজটি যদি শেষ হতে আমার x দিন সময় লাগে, তাহলে তোমরা দেখো যে আমার কাজটি শেষ হতে সময় লেগেছিল x দিন। এখন ওদের মিতা একটি কাজ 10 দিনে, সুতরাং মিতা, তাহলে দেখো মিতা কাজটি মিতা একটি কাজ, তাহলে মিতা কাজটি করতে পারে, দেখো মিতা কাজটি করতে পারে, মিতা 10 দিনে করতে পারে একটি কাজ। তাহলে মিতা আমরা লিখলাম যে মিতা 10 দিনে করতে পারে এক কাজ। মিতা 10 দিনে করতে, দেখো মিতা 10 দিনে করতে পারে এক কাজ। আমরা কিছু অংশ সাজাও, এখানে মিতা 1 দিনে করতে পারে 10 ভাগে এক কাজ। অতএব মিতায় যদি কাজটি শেষ করতে সময় লেগেছিল x দিন অথবা t দিন, তুমি যাই ধরে নাও, তাহলে 10 ভাগে এত দিন, এত অংশ এক কাজ, এত অংশ কাজ x দিনে করেছিল। আবার তুমি যদি সাজাও যে রিতা তোমার রিতা 15 দিনে করতে পারে এক কাজ। দেখো অতএব রিতা 1 দিনে করতে পারে 15 ভাগের এক অংশ কাজ। সুতরাং রিতায় যদি x দিনে কতটুকু কাজ করতে পারে সেটা আমরা এখানে দেখি যে 15 ভাগের x অংশ কাজ। এখন তারা একত্রে, অর্থাৎ রিতা এবং মিতা দুটোর কাজ, এরা দুইজনের কাজ যদি আমরা একত্র করি তাহলে তারা দুজনে মিলে তো একটি কাজই করেছিল। যেমন মিতার কাজ 10 ভাগে 1, আবার রিতার কাজ হচ্ছে 15 ভাগে 1। দুজনে মিলে কয়টি কাজ করবো? একটি কাজ। তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানে রসাগু হবে 30, 3 তাহলে 3x + 2x
এখানে আমরা লিখতে পারি। আশা করি তোমরা সরলটুকু বুঝতে পেরেছো। দুইজনে যখন একত্রে কাজ করেছিল, দুইজনে মিলেই তো একটা কাজ করেছে, তাই আমরা লিখলাম যে 10 ভাগের 1 অংশ অর্থাৎ মিতার কাজ 15 ভাগের 1 অংশ হলো রিতার কাজ। দুজনের কাজই হলো তোমার একটি কাজ। তাহলে আমরা এখানে যদি লিখি যেমন 30 উপরে 5x, আবার লিখতে পারি 1 বা আড়াআড়ি গুণ দিলে আমরা লিখতে পারি 3x = 30। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এখানে যদি আমি সমাধান করি তাহলে দেখো x এর মান বের করি, 30/5 পেলাম 6, অর্থাৎ x এর মান পেয়েছি 6। যে কাজটি শেষ হতে বা করতে সময় লেগেছিল x দিন, তাহলে নির্ণীয় সময় পেয়ে গেলাম। দেখো নির্ণীয় সময় হচ্ছে আমার 6 দিন। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এই হলো আনসার বা উত্তর, যে মিতা এবং রিতার কাজটি শেষ করতে সময় লেগেছিল 6 দিন। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অত্যন্ত সহজভাবে বুঝতে পেরেছ। এখন যদি আমরা যাই, দেখো এখানে আরেকটি অঙ্ক আছে যে বনভোজনে যাওয়ার জন্য 7,000 টাকা একটি বাস ভাড়া করা হলো। শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। 5 জন যাত্রী না যাওয়ায় মাথা পিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী গিয়েছিল সেটি কিন্তু তোমাদেরকে সমস্যাটির সমাধান করতে হবে। এটি কিন্তু একবার ফুড ইন্সপেক্টরের পরীক্ষায় এসেছিল। তাহলে আমরা দেখো এখন যাব সেই 3 নম্বর অঙ্কটির সমাধান করার জন্য। চলো আমরা 3 নম্বর অঙ্কটির সমাধান করি। এখানে দেখো 3 নম্বর অঙ্কটি হচ্ছে যে এখানে দেখো এখানে হচ্ছে তোমার 17 নম্বর অঙ্কটি দেখে নাও। 17 নম্বরে হচ্ছে যে বনভোজনে যাওয়ার জন্য বনভোজনে যাওয়ার জন্য 5,700 টাকা একটি বাস ভাড়া করা হলো। শর্ত হলো যে দেখো শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। পাঁচজন যাত্রী না যাওয়ায় 5 জন যাত্রী হলো 5 জন যাত্রী
না যাওয়ায় মাথা পিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল। যাওয়ায় মাথা পিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী গিয়েছিল? তাহলে বাসে কতজন, দেখো যাত্রী গিয়েছিল সেটা কিন্তু আমাকে বের করতে হবে প্রশ্ন। এখন এর সমাধান দেখো যে বনভোজনে যাওয়ার জন্য 5700 টাকা একটি বাস ভাড়া করা হলো। শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে এবং 5 জন যাত্রী না আসা, এখানে হচ্ছে যে 5 জন যাত্রী না যাওয়ায় মাথা পিছু ভাড়া 3 টাকায় বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী গিয়েছিল সেটি কিন্তু আমাদেরকে বের করতে হবে। এখানে তোমরা একটু ডাকটা পড়ে ভালো করে দেখে বুঝে নাও যে বাসে গিয়েছিল যাত্রীর সংখ্যা যদি আমি 1 ধরি, আর তাহলে 5 জন যাত্রী অনুপস্থিত থাকায় মোট যাত্রীর সংখ্যা ছিল কত? 5 জন যাত্রী না যাওয়ায় যাত্রীর সংখ্যা ছিল তোমার তাহলে x থেকে কম, আর যদি যেত তাহলে মোট যাত্রীর সংখ্যা, তাহলে আমি মনে করি যে বাসে গিয়েছিল যাত্রীর সংখ্যা 1 জন, আর যদি সকল যাত্রী সবাই যেত তাহলে যাত্রীর সংখ্যা হতো x + 5 জন। তাহলে সমাধান তোমরা দেখো যে এখানে তোমরা সমাধানটা দেখো যে বাসে কতজন যাত্রী গিয়েছিল প্রশ্নটা। তাহলে আমি ধরে নেই যে বাসে গিয়েছিল যাত্রীর সংখ্যা, ধরি যে বাসে দেখো গিয়েছিল যাত্রীর সংখ্যা হলো তোমার x জন। বলা হচ্ছে বাসে গিয়েছিল কতজন যাত্রী, আমি ধরি যে বাসে গিয়েছিল যাত্রীর সংখ্যা হলো 1 জন। যদি সবাই যেত তাহলে যাত্রীর সংখ্যা হতো, এবং এদের মাথা পিছু ভাড়া, এদের মাথা পিছু ভাড়া যাত্রীর সংখ্যা যেহেতু হচ্ছে x, তাই মাথা পিছু ভাড়া যেহেতু বাস ভাড়া করা হয়েছিল 5700 টাকায়, তাহলে আমরা লিখতে পারি এই যাত্রীর সংখ্যা দ্বারা যদি 5700 এর ভাগ দাও তাহলে প্রত্যেকেরই মাথা পিছু ভাড়া ব্যয় হয়ে যাবে এত টাকা। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো যে প্রত্যেকের মাথা পিছু ভাড়া, এদের মাথা পিছু ভাড়া হচ্ছে এত। প্রত্যেকের মাথা পিছু ভাড়া না, এদের মাথা পিছু ভাড়া, প্রত্যেক কথাটা লিখে নেয়, মাথা পিছু হলেই তো প্রত্যেকের কথা এসে যায়। আবার সবাই বনভোজনে গেলে যাত্রীর সংখ্যা হতো, সবাই বনভোজনে গেলে যাত্রীর সংখ্যা
হতো কতজন? দেখো সবাই বনভোজনে গেলে যাত্রীর সংখ্যা হতো একজন তো বাসে গিয়েছিল, 5 জন তো যায়নি, এত জন সবাই বনভোজনে গেলে যাত্রীর সংখ্যা হতো x প্লাস 5 জন। এখন সুতরাং এদের মাথা পিছু ভাড়া হবে কত? মাথা পিছু ভাড়া সমান হচ্ছে টাকা 5,700 ছিল, তখন x প্লাস যাত্রী যদি বাড়ে তাহলে ভাড়ার সংখ্যা কিন্তু কমে। এদের মাথা পিছু ভাড়া হতো যাত্রীর সংখ্যা দ্বারা বাদ দাও। না যাওয়াতে প্রত্যেকের যেহেতু যাত্রীর সংখ্যা 3 জন, 5 জন না যাওয়ার মাথা পিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল। তাহলে কতজন যাত্রী গিয়েছিল? 3 টাকা বৃদ্ধি পেল। তাহলে দেখি প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে দেখো যাত্রীর সংখ্যা এখানে যেহেতু কম, ভাড়া হবে বেশি, তাহলে আমরা লিখতে পারি 5,000 এত টাকা, এখানে বিয়োগ দাও x প্লাস 5,700 টাকা। যদি আমরা বিয়োগ দিই তাহলে দেখা যায় মাথা পিছু প্রত্যেকের ভাড়া এখানে কম আর এখানে যেহেতু বেশি, এই বেশি থেকে যদি কমটা বাদ দেওয়া হয় তাহলে কত বৃদ্ধি পায়? দেখো তোমরা ডাকে আছে ভাড়া মাথা পিছু 3 টাকা বৃদ্ধি পেল। তাহলে 3 টাকা যদি বৃদ্ধি পায় আমরা লিখতে পারি এখানে লসাগু হবে x প্লাস 5x ইনটু x দ্বারা যদি ভাগ দাও x চলে যায়, তাহলে 5,700 গুণন x প্লাস 5। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। আর 5,000 যেহেতু এখানে ভাগ দিলে চলে যায়, তাহলে x থাকে 5,700x। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন তাহলে আমরা এখান থেকে চলো উপরে চলে যাই, অথবা এখানে আরেকটু লাইন লেখা যেতে পারে। দেখো নিচে হচ্ছে গুণ দিলে x স্কয়ার 5x, এদিকে হলো তোমার 3, এখানে তোমার 5,700x যোগ দিলে হবে 0 5 7 35। এখানে তুমি যদি যোগ দাও লেখা যায় 5 0 0, এখানে 5,700 লিখলাম x 5,700 x লেখা যায়। আর এখানে 5 দ্বারা যদি গুণ করো এখানে লেখা যাবে 5 0 0, 5 7 35, 5 হাতে আছে 3, 5 5 25 আর 3 28,500 গুণ দিলাম 28,500। এখানে কিন্তু এই 5,700x কাটা যায়, তাহলে আমরা এখান থেকে উপরে চলে যেতে পারি। দেখো এখন আমরা চলে গেলাম উপরে। দেখো অবশিষ্ট রইল কত? আমরা লিখতে পারি
5x উপরে 28,500 ইকুয়াল টু 3 লিখতে পারি 15 তাহলে আমরা লিখতে পারি দেখো তোমরা ক্যালকুলেটর চাপো চাপ দিলাম দেখো ওকে 3 দ্বারা ভাগ দাও তাহলে কিছু রাশি কমবে বাট দেখো এখানে 5,700 গুণন 5 28,500 কে ভাগ 3 তাহলে 9,500 আমরা কিছু অংশ এখানে কমিয়ে নিতে পারি দেখো এখানে x স্কয়ার 5x লিখতে পারি 9,500 3 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে 3 দ্বারা ভাগ করে উভয় পক্ষকে আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ আমরা যদি লিখি x স্কয়ার 5x ইকুয়াল টু লিখতে পারি 9,500 আশা করি শিক্ষার্থীরা তোমরা এইটুকু বুঝতে পেরেছ এখন আমি যদি নিচের অংশটুকু মুছেও দিতে পারি দেখো তাহলে আমার একটু মুছে নিলে সমস্যা নেই দেখো এখানে আমরা দেখো যে পক্ষান্তর করে এদিকে নিয়ে আসো প্লাস 5x এখানে আমরা লিখতে পারি 9,500 ডান পক্ষে হলো তোমার 0 এখানে আমরা এখন মিডল ফ্যাক্টর করি যদি দেখো x স্কয়ার প্লাস 100x আমি যদি 95x বিয়োগ 100 সমান 0 আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো 100x থেকে 95 একবার আর 5x গুণ করলে 9,500 হয় তাহলে অবশ্যই তোমরা মিডল ফ্যাক্টরটি বুঝতে পেরেছো 95 কমন এখানে হচ্ছে প্লাস 100 সমান 0 বা এখানে আমরা লিখতে পারি দেখো কমন 95 ইকুয়াল টু 0 এখানে কিন্তু আমরা এটি লিখতে পারি কমন নিয়েছি দুটি অংশ থেকে আমরা যে কমন নিয়েছি লিখবা যে এখানে x plus 100 not equal to 0 বা x equal to not equal to 0 কারণ মানুষ এদিকে মাইনাস 100 গ্রহণযোগ্য নয় হতে পারে না সুতরাং আমরা লিখতে পারি x minus 95 equal to 0 বা x equal to 95 আমাকে বলা হচ্ছিল বাসে কতজন যাত্রী গিয়েছিল সুতরাং বাসে গিয়ে ছিল যাত্রীর সংখ্যা আমার যাত্রীর সংখ্যা হচ্ছে 95
জন। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ যে বাসে গিয়েছিল যাত্রী সংখ্যা হচ্ছে 95 অর্থাৎ 95 জন। এরপরে তোমার বলা হচ্ছে যে কতজন যাত্রী গিয়েছিল আর কিছু কথা বলা হয়নি, যে বনভোজনে যাওয়ার জন্য 5,700 টাকা একটি বাস ভাড়া করা হলো। শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। 5 জন যাত্রী না যাওয়ায় মাথা পিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী গিয়েছিল? তাহলে আমার যে ধরেছিলাম যে বাসে গিয়েছিল যাত্রীর সংখ্যা হচ্ছে তোমার 95 জন। এক যেহেতু ধরেছিলাম তাহলে x এর মান যেহেতু আমরা 95 জন পেয়েছি, আর এখানে মাইনাস 100 গ্রহণযোগ্য, কারণ হচ্ছে যে যাত্রী কোনোদিন জিরো চাইতে ছোট হতে পারে না বা নেগেটিভ হতে পারে না। তোমরা যদি পরীক্ষায় যদি আসে যে যাত্রীর সংখ্যা 95 জন এবং প্রত্যেকের মাথা পিছু ভাড়া কত ছিল, তাহলে তোমরা এই 95 দ্বারা যদি 5,700 কে ভাগ দাও তাহলে প্রত্যেক যাত্রীর মাথা পিছু ভাড়া এখানে বের হয়ে যাবে। এই ডাটি কিন্তু এটুকু বলা হয়নি, কিন্তু তোমার পাঠ্য বইয়ে যে 70 পৃষ্ঠার আগে দেখো 68 পৃষ্ঠা একটি অঙ্ক আছে, সেখানে কিন্তু প্রত্যেককে কত টাকা দিয়েছিল সেটিও কিন্তু ইমেলে তুমি করতে পারবে। 68 পৃষ্ঠা বক্সের কাজ দেখো, প্রথম অঙ্কটি ক এর ঠিক সেম অঙ্ক, কিন্তু সেখানে প্রত্যেকে মাথা পিছু ভাড়া চেয়েছিল, এখানে মাথা পিছু ভাড়া চাইনি, তাই আমি সেটা বের করি নাই। আশা করি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে, এবং যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা এবং একটি কমেন্ট একটি লাইক করে দিবা। আজকে আমি এখান থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও অর্থাৎ পাওয়ার জন্য তোমরা যদি একটু কষ্ট করে যেহেতু ভিডিও করি লাইক কমেন্ট করো বেশি বেশি, তাহলে অবশ্যই ভিডিওটি করতে একটু আগ্রহ লাগবে। আশা করি তোমরা সবাই কাজটি করবে। আমি আজকে এখান থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা সকলেই ভালো থাকো এবং সুস্থ থাকো।